আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। কি বলছে দেখো তো, প্রথম প্রশ্নটা, সুষম খাদ্য পিরামিড কাকে বলে? এখন সুষম খাদ্য কি জিনিস? সবার আগে সুষম খাদ্য বলতে আমরা বুঝি এরকম কিছু খাদ্য তালিকা যেখানে তোমার সবগুলা খাদ্যের উপাদান উপস্থিত থাকবে। এটা কিন্তু কোনো একটা খাদ্য না। তুমি মনে করো দুপুরে খাইতে বসলা, এখন তুমি দুপুরের খাবারে শর্করাও রাখলা, আমিষ, স্নেহ, ভিটামিন সব কিছু পরিমিত পরিমাণে রাখলা। কোনোটা অনেক বেশিও না, কোনোটা আবার নাই, এরকম না, সব কিছু পর্যাপ্ত পরিমাণে রাখছো। এটাই হচ্ছে সুষম খাদ্য। খাদ্যের সবগুলো উপাদান নির্দিষ্ট বা পর্যাপ্ত পরিমাণে থাকতেছে। এখন আবার পরে দিয়ে বললো যে পিরামিড, সুষম খাদ্য পিরামিড। এখন পিরামিড বলতে তো আমরা এরকম একটা স্ট্রাকচার বুঝি, তাই না? এখন খাদ্য পিরামিড এটা কীরকম? খাদ্য পিরামিড হচ্ছে তোমার কাল্পনিক একটা পিরামিড। ধরো এই যে পিরামিডটাকে আমি 4টা সেগমেন্টে ভাগ করলাম, কেমন? এই যে 4টা সেগমেন্টের সবার নিচে যেই সারফেসটা আছে, নিচের এরিয়াটাতে আমি বসাবো হচ্ছে শর্করা। এখানে কি বসাইলাম? শর্করা বসাইলাম। এরপরে 2 নাম্বার যে সেগমেন্ট, এখানে আমি ধরো ভিটামিন বসাইলাম, ভিটামিন। এরপরে আমিষ, এরপরে হচ্ছে আমার চর্বি বা স্নেহ। এই যে উপাদানগুলা আমি একটার পরে একটা বসাইলাম। কাল্পনিকভাবে এই খাদ্য পিরামিডটাকে আমরা আদর্শ একটা পিরামিড বলবো। কি জন্য? কারণ শর্করা জাতীয় খাদ্য হচ্ছে তোমার সবচেয়ে বেশি পরিমাণে খাইতে হবে, এই জন্য আমি ওকে নিচে বসাইছি। কি জন্য দেখো তো, এই যে এরকম না তোমার পিরামিডটা, এখন নিচের যে এরিয়াটা এটা কিন্তু অনেক বড়, মানে বিস্তৃত একটা এরিয়া। উপরের দিকে যত উঠতে থাকবা ওই এরিয়াটা হচ্ছে তত কম। তাহলে নিচের দিকে বিস্তৃত এরিয়া দেখে এটাকে হচ্ছে তোমার বেশি খাওয়া লাগবে, এটা বুঝাইতে চাইছে। এরপরে শর্করার থেকে ভিটামিন আরেকটু কম খাওয়া লাগবে, ভিটামিনের থেকে আমিষ আরেকটু কম খাওয়া লাগবে, এবং চর্বি একদম টপে আছে, তাই না? অল্প একটু জায়গা জুড়ে, তাহলে ওইটাকে অল্প একটু খাইতে হবে। তাহলে এই পিরামিডের এই যে আয়তন বা ক্ষেত্রফল দ্বারা তোমার কোনটা কতটুকু খাওয়া লাগবে এটা বুঝাইতে চাইছে। তাহলে দেখো, শর্করাকে নিচের স্তরে রেখে, আমি শর্করাকে সবার নিচে দিছি না, তার মানে শর্করা জাতীয় খাবার সবচেয়ে বেশি খাইতে হবে। এরপরে শাকসবজি, ফলমূল। শাকসবজি, ফলমূল হচ্ছে আমার ভিটামিন সমৃদ্ধ খাবার। এগুলো হচ্ছে আমার ভিটামিন সমৃদ্ধ এবং খনিজ লবণ সমৃদ্ধ খাবার। এগুলাকে আমি দিলাম নিচের দিক থেকে 2 নম্বরে। এরপরে আমিষ, আমিষকে দিলাম নিচের দিক থেকে 3 নম্বরে। এরপরে চর্বি হচ্ছে সবচেয়ে উপরে। এভাবে সাজিয়ে যে কাল্পনিক পিরামিডটা আমরা পাচ্ছি, এটাই হচ্ছে সুষম খাদ্য পিরামিড। এখন চর্বি সবার উপরে দেখে যে ওর সম্মান বেশি এরকম না, ওর সম্মান হচ্ছে সবচেয়ে কম। সম্মান বলতে হচ্ছে মানে ওকে সবচেয়ে কম খাওয়া লাগবে। আর নিচের ওই শর্করাকে ফালায় রাখছি বলতে যে এরকম না যে ও সবচেয়ে তলানিতে আছে, ও অবহেলিত, এরকম না, ও সবচেয়ে বেশি খাওয়া লাগবে। শর্করা কিন্তু আমরা সবচেয়ে বেশি গ্রহণ করি। এরপরে আসো নিউট্রিয়েন্টস বা পরিপোষক কাকে বলে, মানে পুষ্টি কাকে বলে। নিউট্রিয়েন্টস বা পরিপোষক খাদ্যের যেসব জৈব অথবা অজৈব উপাদান জীবের জীবনী শক্তির যোগান দেয়। আমরা যে খাবারগুলো খাই, খাবার থেকে আমরা পুষ্টি পাই বা শক্তি পাই। ছোটবেলা থেকেই তো আমরা এই কথাটা জানি যে আমরা খাবার খাই কি জন্য? পুষ্টির জন্য বা শক্তি পাওয়ার জন্য। তাহলে এই যে জৈব আর অজৈব উপাদানগুলো আছে খাবারের ভিতরে, এইগুলা যখন তোমার জীবনী শক্তি দিচ্ছে, মানে তোমার কাজ করার জন্য যে ছোট ছোট শক্তিগুলা লাগে কোষের ভিতর, কোষকে জীবিত রাখার জন্য, ওইটাই হচ্ছে আমাদের এই জীবনী শক্তিটা, এটিপি। এই যে শক্তিটা যোগান দিচ্ছে, এটাই হচ্ছে আমাদের পুষ্টি উপাদান বা নিউট্রিয়েন্টস। ইংরেজিতে বলছি শুধু যে নিউট্রিয়েন্টস, বা এটাকে আমরা পুষ্টিও বলতে পারি, একই কথা। এরপরে দেখো, সুষম খাদ্য কাকে বলে, এটা কিন্তু আমি এখানেই আলোচনা করে ফেলছি, তাই না? পিরামিড যখন বলতেছিলাম। এখন এই যে সুষম খাদ্য, খাদ্যের উপাদান কয়টা বলো তো? আগে কিন্তু 6টা ছিল, এখন খাদ্যের উপাদান কিন্তু 7টা, নতুন একটা যুক্ত হয়েছে। শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি, এই 6টা আগে ছিল। নতুনটা হচ্ছে তোমার রাফেজ। এই যে 7টা উপাদান, এই 7টা উপাদানই ওদের মানে কোনটা কতটুকু গ্রহণ করা প্রয়োজন। পিরামিডে কিন্তু আমরা একটু আগেই জানছি যে শর্করা সবচেয়ে বেশি গ্রহণ করা প্রয়োজন, তারপরে আমিষ, এরকম করে তোমার পর্যাপ্ততার উপর ভিত্তি করে তুমি সবগুলা খাদ্য উপাদান তোমার খাদ্য তালিকায় রাখছো। ওই খাবারটাকেই আমরা বলবো হচ্ছে সুষম খাদ্য। কি বলছে দেখো তো, খাদ্যের 7টি উপাদানই গুণাগুণ অনুসারে উপযুক্ত পরিমাণে থাকে, এবং যে খাদ্য গ্রহণ করলে দেহের স্বাভাবিক কার্যক্রম, তারপর হচ্ছে তোমার বৃদ্ধি, ক্ষয়পূরণ, তাপ উৎপাদন সব কিছুই হবে। কারণ সবগুলা খাদ্যের কাজ, মানে খাদ্যের কাজ তো বিভিন্ন ধরনের হয়, সবগুলা খাদ্যের কাজ তুমি সবগুলা খাদ্য গ্রহণের মাধ্যমে সম্পন্ন হয়ে যাচ্ছে। তাহলে তোমার দেহে আর কোনো পুষ্টির অভাবজনিত সমস্যা কিন্তু দেখা দিবে না। তাহলে সুষম খাদ্য হচ্ছে ওই খাদ্যটা যেখানে খাদ্যের সবগুলো উপাদান থাকবে। এরপরে আসো ভরসূচি কাকে বলে। ভরসূচিকে আমরা BMI বলতে পারি। BMI এর ফুল ফর্ম যদি আমি বলি, বডি ম্যাস ইন্ডেক্স। বডি
ম্যাস ইন্ডেক্স। ম্যাস মানে কি? ম্যাস মানে হচ্ছে ভর। এই যে দেখো মাস মানে কি? ভর। এখন এটা দিয়ে আমরা কি করতে পারি? তোমার উচ্চতা যতটুকু, মানে তুমি কতটুকু লম্বা, এই উচ্চতার উপর ভিত্তি করে তোমার ওজন কতটুকু হওয়া প্রয়োজন এটা আমরা নির্ণয় করতে পারি, মানে ভর নির্ণয় করতে পারি। এই যে ম্যাস নামের ভিতরেই আছে। তাহলে তোমার উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রেখে আমরা যে মানটা বের করতেছি, বিএমআই এর মান দেখি কিন্তু বোঝা যায় যে মানে তোমার উচ্চতার সাথে তোমার ওজনটা পারফেক্ট আছে কিনা, নাকি তোমার ওজন আর একটু কমাইতে হবে, নাকি তুমি স্থূল পর্যায়ে আসো, নাকি মানে মোটা হয়ে যাচ্ছ। এই যে জিনিসটা মানে তুমি কতটুকু মোটা, এটাই হচ্ছে আমরা বের করতে পারতেছি, নাকি তুমি আদর্শ লেভেলে আসো। তাহলে উচ্চতা তো আর আমরা বেশি চেঞ্জ করতে পারি না, কারণ উচ্চতা কিন্তু একটা বয়সের পরে গিয়ে ফিক্সড হয়ে যায়, তাই না? তাহলে উচ্চতাটা তো তুমি চেঞ্জ করতে পারতেছো না, কিন্তু ওজন তো চেঞ্জ করতে পারবা। খাদ্যাভ্যাস পরিবর্তন করার মাধ্যমে ওজন চেঞ্জ করা যায়। তাহলে এই যে উচ্চতার সাথে ওজনের সামঞ্জস্য রক্ষা করার যে সুযোগটা, এটাই হচ্ছে আমাদের ভর সূচি বা বিএমআই, যেটা ফুল ফর্ম বডি ম্যাস ইন্ডেক্স। এরপরে আসো পুষ্টি কাকে বলে। পরিবেশ থেকে যে খাদ্যবস্তু আহরণ করে তা পরিপাক ও শোষণ করে এবং আত্তীকরণ দ্বারা দেহের শক্তির চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ করে, তাকে আমরা পুষ্টি বলি। আচ্ছা, পুরো কনসেপ্টটা কি হইল? পুষ্টি হচ্ছে আমরা বাইরে থেকে নিচ্ছি, তাই না? খাবার আমরা কোথা থেকে পাই? পরিবেশ থেকে। পরিবেশে গাছপালা থেকে, তারপর হচ্ছে তোমার প্রাণীদের কাছ থেকে, মাছ মাংস প্রাণীর কাছ থেকে পাই, তারপর হচ্ছে তোমার ধান, তারপর ডাল, এগুলো তো গাছ থেকে হয়। তাহলে এই যে পরিবেশ থেকে আমরা পাচ্ছি যে উপাদানগুলা, এই উপাদানগুলো আমরা যখন গ্রহণ করতেছি তখন এগুলো কি হচ্ছে? ভেঙে যাচ্ছে, জটিল খাদ্য উপাদান আমরা গ্রহণ করতেছি, ওগুলো আমাদের দেহের ভিতরে যে সরল উপাদানে পরিণত হয়ে যাচ্ছে। এখন সরল উপাদানে যখন পরিণত হয় আমাদের কোষ তখন ওইটাকে অ্যাবজর্ব করে নিতে পারে। তাহলে এই যে তুমি খাবারটা খাচ্ছ, এটা পরিপাক ও শোষণ করে। পরিপাক মানে হচ্ছে তোমার ভাঙা, ওই খাদ্যগুলোকে ভেঙে ফেলা, বিভিন্ন এনজাইম বা রাসায়নিক পদার্থের উপস্থিতিতে খাদ্যগুলোকে ভাঙার পরে ওখানে হচ্ছে তোমার বডি ওগুলোকে শোষণ করে নেয়। তাহলে পরিপাক আর শোষণ। এরপরে কি হবে? তোমার কোষগুলা জীবিত থাকবে, কোষে পুষ্টি গেল। তাহলে কোষের যে নিজস্ব একটা শক্তি, ওইটাকে আমরা বলি হচ্ছে তোমার আত্তীকরণ শক্তি। যে আত্তীকরণ কি? আত্তীকরণ হচ্ছে কোষের নিজস্ব শক্তি। কোষ কিছু শক্তি জমা করে রাখে, মানে ওর নিজেকে নিজে বাঁচিয়ে রাখার জন্য। তাহলে এই আত্তীকরণ শক্তি কি করে? তুমি যে খাবারটা খাইছো ওই খাবার শক্তি উৎপন্ন করবে, রোগ প্রতিরোধ করবে, তারপর হচ্ছে তোমার তাপ উৎপন্ন করবে, ক্ষয় পূরণ করবে। যেই খাবারের যেই কাজ সে সেই কাজটা করবে। তাহলে এই যে কাজটা হওয়া পর্যন্ত, মানে তোমার দেহে গিয়ে এই রোগ প্রতিরোধ, ক্ষয়পূরণ, এই কাজটা হওয়া পর্যন্ত মানে যে প্রসেসটা সম্পন্ন হয় ওইটা হচ্ছে পরিপাক। আর পরিপাকের ফলে এই যে পুষ্টি, মানে এই যে কাজগুলো হচ্ছে ওইটা কি জন্য হচ্ছে? পুষ্টির কারণে কিন্তু হচ্ছে। তাহলে পুষ্টি কাকে বলে? এটা কিন্তু মানে সহজ একটা কথা, পুষ্টি ওয়ার্ডটা কিন্তু আমরা অনেক ব্যবহার করি, কিন্তু সাজায় লিখতে বললে কিভাবে লিখবো এই জায়গাটায় দেখে নাও। এরপরে আসো ফল শর্করা কাকে বলে। ফ্রুট সুগার, আম, পেঁপে, কলা, কমলা লেবু প্রভৃতি মিষ্টি ফলে এবং ফুলের মধুতে ফ্রুক্টোজ থাকে, এদেরকে ফল শর্করা বলে। এখন এই যে শর্করার কিন্তু আবার প্রকারভেদ আছে, এক শর্করা, দ্বি শর্করা আর বহু শর্করা, 3 ধরনের প্রকারভেদ আছে। এইটা কিসের উপর ভিত্তি করে করছে? কোন শর্করাটা আমাদের বডি কত সহজে অ্যাবজর্ব করতে পারতেছে এটার উপর ভিত্তি করে। এখন দেখো এই যে ফল শর্করাটা, এটাতে হচ্ছে ফ্রুক্টোজ থাকতেছে। এখন এই যে মধু আর ফলের রস, এগুলো আমাদের বডি খুব সহজে অ্যাবজর্ব করে, মানে তুমি খেলেই হচ্ছে তোমার বডিতে নিমিশেই হচ্ছে ওই গ্লুকোজের শক্তিটা। গ্লুকোজ কি করে? আমাদের শক্তি উৎপন্ন করে, মানে শর্করা জাতীয় খাবার শক্তি উৎপন্ন করে, সাথে সাথে তুমি হচ্ছে শক্তিটা কিন্তু পাচ্ছ। ওই যে অ্যাডভার্টাইজমেন্টে দেখো না যে গ্লুকোজ ডি, নিমিশেই শক্তি। তাহলে এই যে নিমিশেই কথাটা কি জন্য বলে? কারণ এটা হচ্ছে এক শর্করা, এক শর্করা খুব তাড়াতাড়ি আমাদের বডিতে অ্যাবজর্ব হয়ে যায়। দ্বি শর্করা আরেকটু দেরি লাগে, যেমন ধরো চিনি, দুধ, তুমি যদি এগুলো খাও সেক্ষেত্রে তুমি ভাতের তুলনায় তাড়াতাড়ি শক্তি পাবা, কিন্তু মধুর তুলনায় একটু দেরি হবে। দ্বি শর্করার ক্ষেত্রে কিছুটা দেরি হয়, এবং ভাত, রুটি যদি খাও বহু শর্করা যেগুলা, ওগুলাতে হচ্ছে অনেক বেশি সময় লাগবে, মানে ওগুলা দেহে ভেঙে তারপরে পুষ্টি শক্তি তৈরি হওয়ার জন্য বা কোষ অ্যাবজর্ব করার জন্য অনেকক্ষণ সময় লাগবে। তাহলে এই ফল শর্করা কি? ফল শর্করা হচ্ছে তোমার ফ্রুক্টোজ। কিসে থাকে? ফলের রসে থাকে। তাহলে ফল, মিষ্টি ফলগুলা কি কি আছে? আম, পেঁপে, কলা, কমলা লেবু প্রভৃতি। এই মিষ্টি ফলগুলাতে যে বা ফুলের যে মধুতে ওখানে যে শর্করাটা থাকতেছে ওইটাই ফল শর্করা। এরপরে আসো ভিনেগার কি? ভিনেগার হচ্ছে তোমার অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণ, 5% বলা যায়, অথবা 6 থেকে 10%, মানে এই রেঞ্জের ভিতরেই, অর্ধেকের বেশি, এর বেশি যে জলীয় দ্রবণ। জলীয় দ্রবণ বলতে হচ্ছে যে পানি মিক্স করলে আমরা জলীয় করে ফেলি। তাহলে এই জলীয় দ্রবণটাই হচ্ছে আমার ভিনেগার। ভিনেগার কিন্তু আমরা খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহার করতে পারি, তাই না? তাহলে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণই হচ্ছে তোমার ভিনেগার, যেটা সংকেত কি দেখো,
এই সংকেতটা এমসিকিউর জন্য মনে রাখা লাগবে। এরপরে দেখো খাদ্য কাকে বলে। সহজ একটা কথা, খাবার আমরা খাই, এই যে খাদ্য গ্রহণ করি, কিন্তু যখন ক নাম্বারে হঠাৎ করে জিজ্ঞেস করে ফেলে যে খাদ্য কাকে বলে, তখন কিভাবে লিখবো আমরা দেখো তো। যেসব আহার্য বস্তু, আহার্য মানে খাওয়া যায় এরকম সব কিছু তো আমরা খাইতে পারি না। এই মার্কারটা তুমি চাইলে খাইতে পারবা? পারবা না। তাহলে এই যে যেসব আহার্য বস্তু জীবদেহে বৃদ্ধি সাধন করে, শক্তি উৎপাদন করে, ক্ষয় পূরণ করে, রোগ প্রতিরোধ করে, যত ধরনের মানে একটা হিউম্যান বডি সুস্থভাবে বেঁচে থাকার জন্য যা যা দরকার সব কিছু যে করতেছে খাবারের মাধ্যমেই তো হচ্ছে। তাহলে কে করতেছে? খাবার করতেছে। তাহলে এই যে আমাদের দরকারি যে জিনিসপাতিগুলা, বৃদ্ধি, শক্তি উৎপাদন, রোগ প্রতিরোধ, এগুলা কে করতেছে? খাদ্য। তাহলে যে এই কাজটা করতেছে তাকে আমরা খাদ্য বলতেছি। এরপরে চর্বি কাকে বলে। সাধারণ তাপমাত্রায় প্রাণীদেহ থেকে প্রাপ্ত কঠিন স্নেহ পদার্থকে চর্বি বলে। প্রাণীদেহ বলতে গরু মাংস যদি তুমি খাইতে চাও, চর্বি থাকে না ওইখানে, তো হচ্ছে তোমার দেখা যায় চর্বিগুলা। মানে মুরগির মাংস বা অন্যান্য জায়গার তুলনায় গরুর মাংসতে হচ্ছে আমরা চর্বিটা দেখতে পাই। তাহলে এটাই বলছে যে প্রাণী দেহ থেকে, এই যে প্রাণীর যে প্রোটিনগুলা, ওখান থেকে আমরা কঠিন স্নেহ পদার্থ যেগুলা পাই, কঠিন বলতে হচ্ছে কিছুটা সলিড থাকে, ওইগুলারে আমরা চর্বি বলতেছি। চর্বি বা স্নেহ বা ফ্যাট সব হচ্ছে একই কথা। এরপরে খাদ্যের ক্যালোরি কাকে বলে। খাদ্যের ক্যালোরি হচ্ছে তোমার খাদ্য পরিমাপের জন্য আমরা কি জানি, যে কোনো শক্তি পরিমাপ করার জন্য এক একটা একক জানি না। এখন তুমি যে খাবার খাচ্ছ, ছোটবেলা থেকেই তো আমরা এরকম বলি যে খাবার থেকে আমরা শক্তি পাই, খাদ্য খেলে হচ্ছে শক্তি পাবো, এরকম এই যে কথাবার্তাগুলা, খাদ্য থেকে তুমি যে শক্তিটা পাচ্ছ ওইটা পরিমাপ করার জন্য আমাদের যে এককটা আছে ওইটাকে আমরা বলি হচ্ছে ক্যালোরি। এখন তুমি অল্প একটু খাবার থেকে কতটুকু শক্তি পাচ্ছ, মানে 1 গ্রামে কতটুকু শক্তি পাচ্ছ, এটা হচ্ছে আমাদের হিসাব করা লাগে। কারণ আমরা যে কোনো একক কিভাবে নির্ণয় করি, এককটা নির্ণয় করি হচ্ছে তোমার 1 ইউনিটের জন্য, তাই না? মানে 1 একক ক্ষেত্রফলে বা 1 এককের জন্য কতটুকু, তাহলে 1 গ্রাম শর্করার জন্য কতটুকু শক্তি, 1 গ্রাম আমিষের জন্য কতটুকু শক্তি, বা 1 গ্রাম স্নেহের জন্য কতটুকু শক্তি, এটা হচ্ছে ওইটার ইউনিট। মানে 1 গ্রাম যদি তুমি জানো, সেক্ষেত্রে তুমি 100, 1000, 5000 যতই বলুক সব বের করতে পারবা। তাহলে এই খাদ্যের ক্যালোরিটা আমরা 1 গ্রামের জন্য বের করব। 1 গ্রাম খাদ্য জারণের ফলে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হয়, মানে তুমি 1 গ্রাম শর্করা ধরো গ্রহণ করলা, এখন এত অল্প তো আর কেউ গ্রহণ করে না, বেশি করেই করে, কিন্তু আমরা হিসাব করব 1 গ্রামের ক্ষেত্রে। 1 গ্রাম শর্করা থেকে আমরা শক্তি পাই হচ্ছে 4 কিলো ক্যালোরি। 1 গ্রাম আমিষ থেকে পাই হচ্ছে তোমার, 1 গ্রাম আমিষ থেকেও আমরা 4 কিলো ক্যালোরি পাই, 4 কিলো ক্যালোরি। আবার 1 গ্রাম স্নেহ থেকে আমরা পাই হচ্ছে 9 কিলো ক্যালোরি শক্তি। দেখো এই যে 1 গ্রামের হিসাবটা আমি করতেছি, কতটুকু শক্তি পাচ্ছি। শক্তি বলতে তোমার তাপ শক্তিটাও, তাপও তো এক প্রকার শক্তি। তাহলে এই যে তাপ শক্তিটা উৎপন্ন হচ্ছে এই 1 গ্রাম খাদ্য জারণের ফলে। জারণ মানে হচ্ছে ভেঙে যাওয়া। খাবারটা তুমি খাও, ওই খাবারটা ভেঙে যায় না দেহের ভিতরে গিয়ে, ভেঙে গিয়ে তো শক্তি উৎপন্ন করে। এই জারণটা হচ্ছে তোমার ভেঙে যাওয়া বুঝাচ্ছে। তাহলে 1 গ্রাম খাদ্য ভেঙে গিয়ে যে পরিমাণ তাপ শক্তি উৎপন্ন করতেছে ওইটাই হচ্ছে খাদ্য ক্যালোরি। এরপরে দেখো নিকোটিন কি। নিকোটিন হচ্ছে ওই যে বিড়ি, সিগারেট, চুরুট যেটাই আমরা খাই না, ওখান থেকে যে ক্ষতিকর পদার্থটা আমাদের স্নায়ুতন্ত্রে কিছুক্ষণের জন্য উত্তেজনা সৃষ্টি করে, কিছুক্ষণের জন্য ভালো লাগে, কিন্তু পরবর্তীতে তো তোমার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এটা তো তুমি বুঝতেছো না। তাহলে এই যে সাময়িক আনন্দের জন্য এই যে মাদক দ্রব্যগুলা গ্রহণ করে, মানে নেশাগ্রস্ত যারা, ওরা তো হচ্ছে এটা থেকে বের হইতে পারে না, ওদের বারবার হচ্ছে এই মানে সাময়িক কিছু আনন্দের জন্য ওরা বারবার এটা সেবন করতে থাকে, এবং মানে ওই নার্ভে কিছুক্ষণের জন্য তোমার উত্তেজনা কাজ করে, পরবর্তীতে নার্ভ হচ্ছে ড্যামেজ হয়ে যায়। তাহলে নিকোটিনটা কি? নিকোটিন হচ্ছে তামাক থেকে প্রাপ্ত এক ধরনের পদার্থ, যেটা আমাদের স্নায়ুকে, নার্ভ বলতে হচ্ছে ইংলিশটা আমার কি, বাংলায় বলে স্নায়ু, তাহলে স্নায়ুকে কিছুক্ষণের জন্য, সাময়িকের জন্য উত্তেজনা বা কিছু আনন্দ দিয়ে থাকে। এরপরে দেখো মনের বিশ্রাম কাকে বলে। আরে শুনলেই তো বোঝা যায়, মানে মানসিক বিশ্রাম, তাই না? শারীরিক বিশ্রাম তো আমি দেখাই যে বসে থাকতেছো বা ঘুমায় থাকতেছো, কিন্তু মনের বিশ্রামটা কিরকম? মন থেকে সমস্ত রকম উদ্বেগ, দুশ্চিন্তা, অশান্তি একেবারে দূর করে দিয়ে একান্ত যে একটা ঘুম যদি তুমি দাও, তখন হচ্ছে তোমার মেন্টাল যে পিসটা, ওইটাই হচ্ছে তোমার মনের বিশ্রাম। এরপরে আসো প্রিজারভেটিভ কাকে বলে। প্রিজারভেটিভ হচ্ছে ফরমালিন। যদি আমরা বলি প্রিজারভেটিভ হচ্ছে যেই রাসায়নিক পদার্থগুলো দিয়ে আমরা যে মানে খাদ্য সংরক্ষণ করি না, খাদ্য সংরক্ষণের জন্য বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করি,
অনেক কিছুই ব্যবহার করি, রাসায়নিক পদার্থ হইতে পারে, প্রাকৃতিক কিছু প্রসেস আছে ওগুলোও হইতে পারে। তাহলে এই খাদ্য সংরক্ষণের জন্য যেই রাসায়নিক পদার্থ ব্যবহার করি ওইটাকে বলে হচ্ছে প্রিজারভেটিভ। এরপরে আসো ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড। ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড হচ্ছে অস্বাস্থ্যকর খাদ্য। কি বলছে দেখো তো, এমন এক ধরনের খাবার যা স্বাস্থ্যগত উপাদানের পরিবর্তে মুখরোচক স্বাদের জন্য উৎপাদন করা হয়। আচ্ছা, ওই যে খাবারগুলা চকলেট, চিপস, এইগুলো হচ্ছে তোমার জাঙ্ক ফুড। এখন তুমি দেখলেই বুঝতেছো যে এটা তোমার দেহে কোনো পুষ্টি দেয় না, আসলে পুষ্টি উপাদান কিছুই থাকে না, বলতে গেলে নাই, নগণ্য। কিন্তু এটা খাইতে তো খুবই মজা লাগে, দেখলেই তো হচ্ছে তোমার মানে ক্রেভিংস শুরু হয়ে যায় যে চকলেট খাবো এরকম। তাহলে এই যে তোমার স্বাদের জন্য বানানো হয়েছে, শুধু মুখরোচক স্বাদ, খাইলে তোমার মজা লাগবে কিন্তু কামের কাম কিছু হবে না, টাকা নষ্ট করে শুধু শুধু এই যে খাবারটা যেগুলো আমরা খাই ওইটাই হচ্ছে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড, মানে যেগুলো অস্বাস্থ্যকর পরিবেশেই বানানো হয়। যদিও স্বাস্থ্যকর হয় তবুও হচ্ছে তুমি স্বাস্থ্যের জন্য যে প্রয়োজনীয় উপাদান ওগুলা আসলে নামেই, কামে কিছুই নেই। তাহলে মুখরোচক কিন্তু স্বাস্থ্যগত কোনো উপাদান নাই, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে ফাস্ট ফুড। এরপরে ইমিউনিটি কাকে বলে? প্রাকৃতিক নিয়মে মানবদেহে রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার জন্য যে ক্ষমতাটা, ইমিউনিটি বলতে হচ্ছে তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা। মানে বাইরে থেকে ধরো কোনো জীবাণু একটা প্রবেশ করলো, এখন তোমার বডি তো চাইবে যে এটা বাইরে থেকে কি প্রবেশ করলো এটাকে আমার দেহ থেকে বের করে দিতে হবে, এরকম একটা প্রসেস কিন্তু আমাদের বডিতে সম্পন্ন হয়। যেমন শ্বেত রক্তকণিকার যে কাজটা, শ্বেত রক্তকণিকা কিন্তু আমাদের দেহ থেকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু ধ্বংস করে। এখন জীবাণু যখন ধ্বংস করতেছে কিভাবে হয় জিনিসটা, তোমার বাইরে থেকে তোমার বডির ভিতরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে তখন ব্রেন ওইখানে সিগন্যাল পাঠায় যে আরে বাইরে থেকে এটা কি চলে আসছে, তখন শ্বেত রক্তকণিকা ও ওর আকৃতি চেঞ্জ করে, ওরা সবাই মিলে হচ্ছে জীবাণুর কাছে যে অ্যাটাক করে, এই যে চলে আসছে জীবাণুর কাছে, এই যে অ্যামিবার মতো চলতেছে না, অ্যামিবার মতো চলে চলে সে এই জীবাণুটাকে নিজের ভিতরে নিয়ে নেয়। দেখো ওর আকৃতি পরিবর্তন করে কিছুটা ভিতরে নিয়ে নিল, এরপরে কি হবে, এরকম করে আরো অনেকটুকু ভিতরে নিয়ে নিছে, দেখো অনেকটুকু ভিতরে নিয়ে নিছে, এর একটু পরে কি হবে, ও পুরার জীবাণুটাকে ভিতরে নিয়ে নিছে, এরপরে যা হচ্ছে ওর এনজাইমগুলো এটার উপর কাজ করবে। শ্বেত রক্তকণিকায় কিন্তু আমাদের দেহে এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা সবচেয়ে বেশি, মানে রোগ প্রতিরোধ রিলেটেড বা জীবাণুকে মেরে ফেলা রিলেটেড সব কাজ কিন্তু শ্বেত রক্তকণিকা করে। তাহলে ইমিউন সিস্টেম যদি বলি সেক্ষেত্রে সবার আগে আমাদের শ্বেত রক্তকণিকার নামটাই আসতেছে। তাহলে ইমিউনিটি কাকে বলে? ওই বাইরে থেকে যখন কিছু চলে আসতেছে রোগ জীবাণু, তখন তোমার বডি যে রিয়াক্টটা করবে এটাই হচ্ছে তোমার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা। এরপরে দেখো টক্সিন কাকে বলে? টক্সিন মানে হচ্ছে তোমার বিষ, টক্সিন মানে হচ্ছে বিষ বা বিষাক্ত পদার্থ। জীবাণু বা ব্যাকটেরিয়ার কারণে খাদ্যবস্তু নষ্ট হয়ে যে বিষাক্ত উপাদান তৈরি করে। বিষাক্ত উপাদান কিভাবে তৈরি হয়? অবশ্যই অণুজীবের কারণে খাবারগুলো পচে যায়, পচে গেলে যে বিষটা হয়ে যাবে, মানে বিষ বলতে একদম ওইরকম বিষ হয়ে যাবে না, মানে ক্ষতিকর একটা পদার্থে পরিণত হয়ে যাবে, ওইটাকে আমরা বলতেছি হচ্ছে টক্সিন। টক্সিনকে বাংলায় হচ্ছে বিষ বলে। এরপরে ভিটামিন বা খাদ্যপ্রাণ কাকে বলে? ভিটামিনেরই আরেকটা নাম হচ্ছে খাদ্যপ্রাণ। তাহলে ভিটামিন বা খাদ্যপ্রাণ আমরা কাকে বলতেছি? শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমের জন্য যেটা আমাদের অল্প পরিমাণে খাওয়া লাগে। ভিটামিন কিন্তু খুব বেশি খাওয়া লাগে না। ভিটামিন অনেকগুলো প্রকারভেদ কিন্তু আছে, ভিটামিন এ, বি, সি, ডি, ই, কে, এই অনেকগুলো প্রকারভেদ আছে। তাহলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রম। শারীরবৃত্তীয় কার্যক্রম কি? শারীরবৃত্তীয় বলতে এই কাজগুলোকে বোঝায়, এই যে তুমি প্রশ্বাস গ্রহণ করতেছো, নিঃশ্বাস বের করে দিচ্ছ, তোমার দেহে শক্তি উৎপন্ন হচ্ছে, তারপরে তোমার দেহে মূত্র উৎপন্ন হচ্ছে, এই যে প্রক্রিয়াগুলো এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। শারীরবৃত্তীয় কিন্তু শরীরবৃত্তীয় না, শরীর বলতে আবার আলাদা অন্য শাখায় চলে যাবে। এটা হচ্ছে শারীরবৃত্তীয় কার্যক্রম, যেগুলোর ভিতরে আছে শ্বসন, রেচন, শালক সংশ্লেষণ, এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় কাজ। তাহলে এগুলো করার জন্য তো আমাদের শক্তির প্রয়োজন। এই শক্তিগুলো কোথা থেকে আসতেছে? যে খাবার থেকে বা যেখান থেকে আসতেছে ওইটাই হচ্ছে আমাদের ভিটামিন বা খাদ্যপ্রাণ। তাহলে শরীরের স্বাভাবিক বৃদ্ধি ও বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যক্রমের জন্য অল্প পরিমাণে, এটা কিন্তু আমাদের অল্প গ্রহণ করা লাগে, ভিটামিন এত খাওয়া লাগে না। দেখো যে ভিটামিন সি আমরা বলি না, ওই যে সি ভিট খাই না, ভিটামিন সি, ওই যে অল্প একটু একটা ট্যাবলেট খাইলে হচ্ছে তোমার কিন্তু মানে অনেকটুকু রিকভার হয়ে যায়। এরপরে ভিটামিন সি নিয়ে যদি আরেকটু কথা বলি, ভিটামিন সি কিন্তু আমাদের দেহে সঞ্চিত থাকতে পারে না, জানো এই কথাটা? অন্য ভিটামিনগুলো কিন্তু যকৃৎ চাইলে সঞ্চয় করে রাখতে পারে, কিন্তু ভিটামিন সি যেটা, এটা তুমি মাত্র খাইলে মাত্র তোমার দেহে হচ্ছে কাজ করবে, কিন্তু পরবর্তী সময়ের জন্য মানে এক্সট্রা যদি অনেকটুকু খাও, ধরো তুমি লেবুর রস খাচ্ছ, এখন লেবুর রস তোমার দেহে যতটুকু প্রয়োজন অতটুকু তুমি এক গ্লাসে হয়ে গেল,
তোমার বডিতে হচ্ছে তোমার ভিটামিন সি এর অভাবগুলো পূরণ হইলো, কিন্তু আবার যদি তুমি আরও 1 গ্লাস খাও, আরও 1 গ্লাস খাও, 2-3 গ্লাস যদি খাও, কোনো লাভ হবে না, ওই ভিটামিন সি দেহে সঞ্চিত থাকে না। এজন্য তোমাকে প্রতিদিন একটু একটু করে খাইতে হবে। একদিনে এতগুলা খেয়ে ফেলে যে হ্যাঁ আমি তো অনেকগুলো লেবু রস খেয়ে ফেলছি, আমার আর 1 মাস ভিটামিন সি খাওয়া লাগবে না, এরকম কিন্তু হবে না। তাহলে প্রয়োজনীয় যে জৈব পদার্থটা সেটাকে আমরা ভিটামিন বলতেছি। এরপরে আসো সেলুলোজ কাকে বলে। সেলুলোজ হচ্ছে তোমার ঘাস পাতায় থাকে, মানে যেই শাকসবজি আমরা খাই না ওখানে ভিতরে থাকে। সেলুলোজ হচ্ছে উদ্ভিদ উৎস থেকে প্রাপ্ত। এই যে উদ্ভিদ উৎস বলছে, উদ্ভিদ উৎস মানে হচ্ছে তোমার শাকসবজি, প্রাণী থেকে কিন্তু আমরা এগুলো পাই না। এক প্রকার অপাচ্য প্রকৃতির শর্করা। অপাচ্য কি জন্য বলছে? অপাচ্য মানে হচ্ছে যেটা পচে যায় না। এখন সেলুলোজ যেটা, সেলুলোজকে ভাঙার জন্য একটা এনজাইম কাজ করে, ওই এনজাইমটার নাম হচ্ছে সেলুলেজ। কি বলছি? সেলুলোজকে ভাঙার জন্য সেলুলেজ এনজাইম কাজ করে। সেলুলোজকে ভাঙার জন্য সেলুলেজ এনজাইম কাজ করে। এই সেলুলেজ এনজাইমটা মানুষের দেহে থাকে না, যার জন্য মানুষ কিন্তু এই সেলুলোজটাকে মানে ওর বডি অ্যাবজর্ব করতে পারে না। কিন্তু এটা তবু আমরা কি জন্য খাবো? তুমি ভাবতেই পারো যে পুষ্টি যদি না পাই তাহলে আর খেয়ে কি লাভ। পুষ্টি না পাইলেও এটা কি করে? আমাদের কোষ্ঠকাঠিন্যটা রোধ করে। কোষ্ঠকাঠিন্য কি? এটা হচ্ছে তোমার মল শক্ত হয়ে যাওয়ার মতো একটা সমস্যা। এখন মল শক্ত হয়ে গেলে তোমার বৃহদান্ত্রের যে প্রাচীর ওখানে কিন্তু ক্ষত তৈরি হইতে পারে, তোমার কোলন ক্যান্সার হইতে পারে, তারপরে তোমার আন্ত্রিক গোলযোগ তো আছেই, সবসময় পেট ব্যথা। তাহলে এই সমস্যাগুলো থেকে প্রতিরোধের জন্য আমরা কি করব? শাকসবজি বেশি করে খাবো। সেক্ষেত্রে শাকসবজির ভিতর যে সেলুলোজটা আছে ওগুলো আমাদের এই কোষ্ঠকাঠিন্য বা কোলন ক্যান্সার এগুলা থেকে আমাদেরকে রক্ষা করবে। তাহলে সেলুলোজ কি? অপাচ্য এক ধরনের শর্করা, যেগুলো আমরা অবশ্যই উদ্ভিদ থেকে পাবো, প্রাণীতে কিন্তু থাকে না। এরপরে দেখো রাফেজ। রাফেজ কি? রাফেজ মানে হচ্ছে খাদ্য আঁশ। রাফেজের বাংলা যদি আমি বলি কি? খাদ্য আঁশ। এখন আঁশ জাতীয় খাবার, আঁশ জাতীয় খাবারগুলা আমাদের নতুন করে কিন্তু খাদ্য উপাদানের ভিতরে ইনক্লুড হয়েছে। যে আমি শুরুতেই বলছিলাম খাদ্য উপাদান আগে ছিল 6টা: শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ, পানি। এরপরে আসছে তোমার রাফেজ। এখন এই যে রাফেজটাকে নতুন করে অ্যাড করছে, এটার কারণ হচ্ছে রাফেজ আমাদের এই যে কোষ্ঠকাঠিন্য একটু আগে বললাম, বৃহদান্ত্রের ক্যান্সার, কোলন ক্যান্সার, এই যে আন্ত্রিক গোলযোগ, এই কথাগুলো যে বললাম, ওই কাজগুলা বা ওই সমস্যাগুলা রাফেজ কিন্তু সমাধান করে। রাফেজ হচ্ছে খাদ্যের অপাচ্য অংশ বা আঁশ, খাদ্য আঁশ, যেগুলো পচে না, মলের সাথে বের হয়ে যায়। তুমি খাচ্ছ, ওইটা পরিপাক হবে না, মলের সাথে বের হয়ে যাবে। কিন্তু তবুও আমাদের খাওয়া লাগবে কেন? কারণ ওই যে স্বাস্থ্য সুন্দর রাখার জন্য। কি কি হয় এখানে? ধরো তুমি শাকসবজি, শাকসবজির ভিতরে অনেক অনেক আঁশ থাকে। এরপরে ফলমূল খোসা সহ খেয়ে ফেলবা। খোসা সহ বলতে এখন আবার তুমি তরমুজের খোসা, আনারসের খোসা খাওয়া শুরু করে দিও না। ধরো আপেল, আপেলের যে পাতলা খোসাটা আছে ওটা ফেলো না, ওটা খেয়ে ফেলো। এরকম ফলমূল খোসা সহ এবং তোমার শাকসবজি যদি বেশি পরিমাণে খাও সেক্ষেত্রে এই রাফেজের কাজটা হয়ে যাবে। এরপরে কি বলছে দেখো তো, ড্রাগ কি? ড্রাগ মানে হচ্ছে তোমার ঔষধ। ড্রাগ হচ্ছে ঔষধ, অথবা এই যে ঔষধ হিসেবে যে আমরা ব্যবহার করি, মাঝে মাঝে কিন্তু নেশা করার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। ড্রাগ হচ্ছে এমন কিছু পদার্থ যেটা জীবিত প্রাণী গ্রহণ করলে তার এক বা একাধিক স্বাভাবিক আচরণের পরিবর্তন হইতে পারে। এখানে কি বুঝাইছে? এখানে হচ্ছে তোমার নেশাদ্রব্য বুঝাইছে, যেগুলো আমাদের স্নায়ুতন্ত্রতে সাময়িকভাবে কিছু আনন্দ বা সাময়িক উত্তেজনা সৃষ্টি করে, কিন্তু পার্মানেন্টলি কিন্তু এই জায়গাটায় ক্ষতি হয়ে যাবে তোমার স্নায়ুতে। এখন ধরো কিছুক্ষণের জন্য আনন্দ পাচ্ছ, কিন্তু পরবর্তীতে তোমার নার্ভ সিস্টেম ড্যামেজ হয়ে যাবে, তখন তোমার ব্রেন সুন্দর করে কল্পনা করতে পারবে না, কোনো সৃজনশীল কর্মকাণ্ড তুমি করতে পারবা না। এরপরে হচ্ছে এই যে মানসিক সমস্যাটা যে হচ্ছে, ওইরকম শারীরিক সমস্যাও কিন্তু তৈরি হয়। রক্তের মাধ্যমে যখন নিকোটিন মিশে যায়, রক্ত পুরা দেহে যখন ফ্লো করে, তখন পুরা দেহে হচ্ছে তোমার নিকোটিনটা চলে যায়। এই রক্ত কোথায় যাচ্ছে? হার্টে, তখন তোমার হার্টে সমস্যা হবে। রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে, ফুসফুসে সমস্যা হবে। এরপরে রক্ত হচ্ছে আমাদের মানে পুরা বডিতে, কিডনিতে আবার যায়, কিডনিতে ছাকন হইতে যায়, কিডনিতে সমস্যা হবে। তাহলে দেখো বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা, এছাড়া মানসিক সমস্যা তো আছেই। সব কিছু কী জন্য হচ্ছে? এই বিপর্যয়গুলো সব কিন্তু এই ড্রাগের কারণে হচ্ছে। এখন ড্রাগ তোমার হচ্ছে ঔষধের ক্ষেত্রে আমরা বলতে পারি, ওষুধকেও ড্রাগ বলতে পারি বা ডোজ বলতে পারি। আর এখানে হচ্ছে তোমার নিকোটিন বা তামাক দ্রব্য থেকে যেগুলো আমরা পাই ক্ষতিকরটা বুঝাইছে। তাহলে দেখো এই যে ছোট ছোট কিছু ওয়ার্ড যেগুলো আমরা অধ্যায় যখন রিডিং করতে যাব তখন কিন্তু পাবো, এই ওয়ার্ডগুলো আমরা সবসময় শুনছি যে খাবার কি, পুষ্টি উপাদান কি, ইমিউনিটি কি, কিন্তু এগুলো যখন সংজ্ঞা আকারে বলতে যাই তখন কিন্তু আমরা মাঝে মাঝে আটকায় যাই। যার জন্য এগুলা এখানে আমরা সবগুলো একসাথে দিয়ে দিছি, যেগুলো আমরা একসাথে পড়ে ফেলার মাধ্যমে কিন্তু হয়ে গেল পুরো পড়াটুকু। এবার দেখো আমাদের কিন্তু প্রশ্নগুলোর পাশে তোমার
কোন সালে কোন বোর্ডে কতবার আসছে এগুলো কিন্তু লিখে দেওয়া আছে। তাহলে দেখো তুমি যে এখানে দেখেই বুঝতে পারতেছো যে এই প্রশ্নটা কত বেশি গুরুত্বপূর্ণ। এই যে এটা আবার 3বার রিপিট আসছে, তার মানে গুরুত্বপূর্ণ। এরপরে কতগুলো হচ্ছে একবার আসছে অথবা একবারও আসে নাই, কিন্তু পরবর্তীতে তো আসতে পারে, যার জন্য আমরা কিন্তু রিস্ক নিতে পারবো না। এই জন্য সবগুলা ক নাম্বার প্রশ্ন এই অধ্যায় থেকে যত রকমের আসতে পারে সব আমরা একসাথে করে দিলাম। আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।